সুশীল সমাজের নেতৃত্ব দিয়েছে একজন সাংবাদিক মঞ্জুরুল মতিন, তার নাম কেউ উচ্চারণ করেন না আপনারা, লজ্জা হয় আমার। এই মঞ্জুরুল মতিন শুধু একজন সাংবাদিক না, তিনি একজন আইনজীবী, এবং তিনি ছাত্র বৈষম্য বিরোধীর যে মামলাটা করেছিল এই মঞ্জুরুল মতিন করেছিল। আপনারা আমাদেরকে যারা দেখছেন এবং শুনছেন টেবিল টক ইউকে এর মাধ্যমে দেশ এবং প্রবাসে, আমি সকলকে আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আন্দোলনটা কারা করেছে, কিভাবে করেছে, এটা কিন্তু আজকে ডিসাইড হয়ে গেছে। আমরা যেভাবে বলি, হয়তো বা আলোচনার খাতিরে আমরা আলোচনা করছি, বিভিন্ন রকমের কথা হয়তো আমরা এখানে উপস্থাপন করছি। সেটা হলো ক্লিনটন সেন্টারে আজকে বিশ্ব মঞ্চে আমাদের দেশের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করে দিয়েছেন কারা কারা এই আন্দোলন করেছিল এবং কারা কারা আন্দোলনের ব্যাকগ্রাউন্ড বা পিছন থেকে এই আন্দোলনকে সহযোগিতা করেছিল। বিশ্ব দরবারে উনি তাদেরকে পরিচয় করে দিয়েছেন নাম সহকারে। অতএব এখানে আর আমাদের নতুন করে বলার কিছু অবকাশ থাকে না। এজ এ ম্যান আমরা এখানে সন্তুষ্ট থাকা দরকার। তবে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একটা কথা বলেন নাই, মানে আন্দোলনের একটা অংশ কৃতিত্ব কাউকে দেয় নাই। যেমন ছাত্র বৈষম্য পরিষদের নেতারাও এই কৃতিত্বটা নিতে চায়নি। ডক্টর সাহেব যে বললেন স্টেটমেন্ট করেছে, সেই স্টেটমেন্টের কিন্তু ওই ছাত্রের সমন্বয়করা একটা কথা বলেছে যে জ্বালাও পোড়াও ভাঙচুর লুটপাট থানা হামলা পুলিশ হত্যা ইত্যাদির সাথে সাধারণ ছাত্ররা বা আমরা জড়িত নয়, এবং পরবর্তীতে যারা সরকার গঠন করেছেন তারাও কিন্তু এই দায়িত্বটা নেন নাই। তাহলে আমাদের বিটিভি ভবন পুড়ছে, মেট্রো রেল পুড়ছে, আপনারা জানেন আমার নারায়ণগঞ্জে 10 তলা ভবন পুড়ছে, পাসপোর্ট অফিস পুড়েছে, 62 বিজিবির হেডকোয়ার্টার আগুন হয়েছে, শিল্প পুলিশের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জের নগর ভবনে আগুন চলছে, শামীম ওসমানের বাসের ডিপুতে আগুন জ্বলছে, তার বাড়িতে আগুন জ্বলছে, 60টা থানা হামলা হয়েছে, লুটপাট হয়েছে। এই সব কিছু কিন্তু নারায়ণগঞ্জ হয়েছে। সেই যে তুলনায় আমরা যদি দেখি, এই আন্দোলনটা শুরু হয়েছিল যখন মাঝপথে যে কথাটা বলছেন ডক্টর সাহেব থেমে গিয়েছিল, তখন এই আন্দোলনটাকে 13টা সেক্টরে ভাগ করা হয়েছিল। তার প্রথম সেক্টরটা হলো যেটার নাম আপনারা বলছেন চানকারপোল, এবং লাস্ট সেক্টরটার নাম হলো চিটাগাং রোড সিমরাইল মোড় নারায়ণগঞ্জ। 12 নম্বর সেক্টরটার নাম হলো যাত্রাবাড়ি। এটা হলো 13টা সেক্টরে ভাগ করা ছিল, এবং এখানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা সকলেই কিন্তু নোন ফেস, সবাই সবাইকে চিনে। এই আন্দোলনগুলি কারা করেছে এবং 18 তারিখের পর থেকে এই আন্দোলনকে 5 তারিখ পর্যন্ত কারা এই জায়গায় পৌঁছে দিয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা মনে করি, আমি সেদিন দেখলাম ওনাদের একজন সমন্বয়ক, ও নাকি যাত্রাবাড়িতে ছিল, আমার পাশের প্লটটাই 12 নম্বর সেক্টর, আমি তো 13তে। সে হান্নান মাসুদ বলল যে জামাতের জানি ওই যে শিবিরের কোন ছেলে তাদের 9টা দফা লিখে দিছে, আবার এগুলি সব থানায় থানায় নিয়ে পৌঁছে দিয়েছে। আজকে দেখলাম আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব ক্লিনটন সেন্টারে বললো যে না, এগুলি সব মাহফুজ করছে। ছাত্র শিবিরের সাদিক কায়েম 9 দফা দিয়েছিল। যাই হোক, এখন আজকে বলছেন আমি এইভাবে বলছি আপা, যে আজকে আমার প্রধান উপদেষ্টা ক্লিনটন সেন্টারে বিশ্ব মঞ্চে উনি দাঁড়িয়ে বললেন যে সবকিছু মাহফুজ করছে। সে হলো তাত্ত্বিক নেতা। তাহলে হান্নান মাসুদ বা সবকিছু, হ্যাঁ মাস্টার, ওই তো মাস্টার মাইন্ডে ভাই, মাস্টার মাইন্ডে এগুলি লেখে।
আপনার আমি মানে সৌভাগ্য হয়েছিল আর কি অনেক কিছু দেখার, নগণ্য মানুষ। সিরাজুল আলম খানকে তাত্ত্বিক নেতা বলা হতো, এবং আজকে যে বাংলাদেশের ম্যাপ, প্রথম ম্যাপটা এটা যে অঙ্কন করেছে ওর নাম সিরাজুল ইসলাম খান, আর এটা উত্তোলন করছে আসম আব্দুর রব শাহজাহান সিরাজ। এবং নিউক্লিয়াস বলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠন ছিল, যেটার সাথে সিরাজুল আলম খান, আসম আব্দুর রব শাহজাহান সিরাজ, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, হ্যাঁ, তারা সম্পৃক্ত ছিল। তো আমরা সবসময় জানতাম যে সিরাজুল আলম খান হলো তাত্ত্বিক নেতা, উনি যা লেখা দেয়, যা করে দেয়, এবং কি ৭ই মার্চের যে ভাষণ, সেই ভাষণটাও কিন্তু সিরাজুল আলম খানের লেখা ছিল। এখন যদি আপনারা প্রশ্ন করেন তাহলে মাহফুজে কি করছে? যদি সবকিছু ওই যে ছাত্র শিবিরের কোন সেক্রেটারি লিখে দিছে, তাহলে মাহফুজের কাজ কি? তো এটা তো তাত্ত্বিক নেতা হইতে পারে না। আমি কম্পেয়ার, মানে ফর এক্সাম্পল এটা আমি দিলাম। আজকে একটা জিনিস দেখায়, আন্দোলনটা তো ওরা শুরু করেছে, এটা তো আপনি আর ইয়ে করতে পারবেন না, এবং আপনারা তো অনেক বছর থেকে আন্দোলন করে যাচ্ছেন। শুনেন আপনারা, আমি একটা কথা বলি, হাসিনা আক্তার, মানে আপনি যে মেয়েটা, যেটা ট্রু সেটা বললাম আর কি আপনাকে। না না, যেই মেয়েটা দুদিন আগেও বলছে যে আমি পোশাকের স্বাধীনতা চাই, এখন তাকে বোরকা পরায়া, নেকাব লাগায়া, হ্যাঁ, আপনি যদি একটা দলের নেতা, সে এটা সাজায় আইনা যদি সমন্বয়ক বানায় দেন, আপনারা তো কিছু বলার নাই, আপনারা এটা করতে পারবেন, সেই সুযোগ আপনাদের জন্য আছে। আজকে ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে যে ফেসবুক আলারা আর যে টিভি মিডিয়া আলারা যে গসিপিং করছিল এই কয়দিন, এটার এই বিষয়টা অন্তত পক্ষে আমি মনে করি সমাপ্ত হয়ে গেছে। এর আর কিছুই অবশিষ্ট নাই। অবশিষ্ট আছে ওই যে থানা পুরাইছে, বিটি ভবন পুরাইছে, রেল, মেট্রো রেল পুরাইছে, এগুলি কারা কারা পুরাইছে এদের নাম প্রকাশ করা যাইতে পারে। এই একটা সেক্টর বাকি আছে, এই নামগুলি প্রকাশ করে দিলে তাহলে আন্দোলনের কারা কারা সম্পৃক্ত ছিল এটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। হয় এটা বৈষম্য বিরোধী আলাদা বলো, নেতারা বলো যে কারা কারা আগুন লাগাইছে, আর নাহলে ইউনূস সাহেব বলো কারা কারা আগুন লাগাইছে, তাইলেই মোটামুটি আন্দোলনের সফলতা শতভাগ হয়ে যাবে। আমি আজকে আপনাকে একটা নিউজ দেখাই, এটা আমার নারায়ণগঞ্জের পত্রিকা, এটা ডেইলি বেসিস পত্রিকা, এটা যোগের চিন্তা। এই পত্রিকার যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ৮৯০ জনের তালিকা করেছে, সেইখান থেকে দেখেন তারা নিউজ করছে। এই দেখেন নিউজটা আপনারা পড়তে পারবেন, ব্রড করা আছে, ইচ্ছা করলে পড়তে পারবেন। সেটাকে লিখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের নিহতের সংখ্যা ৫৫, আহতের সংখ্যা শতাধিক, এবং তারা নেমলি করছে, যেহেতু নারায়ণগঞ্জের নিউজটাই ওনার নেমলি করছে, সেখানে ৩৩ জন যে শহীদ হয়েছেন তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এর মধ্যে ১৫ জন আপনার হোটেল শ্রমিক, সাধারণ লেবার, এবং আপনার হকার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ইত্যাদি। ৩ জন হলো ছাত্র মারা গেছে আমাদের নারায়ণগঞ্জে। তারা এটা নামও লিখে দিছে, এবং তারা কোন কলেজ স্কুলে পড়ে সেটা হলো আইডেন্টিফাইড করে দিছে। এখন আপনারা এবার ভাগাভাগি করেন, আন্দোলন কে করছে, এই আন্দোলন কার হাতে ছিল, এই রিপোর্ট গুলি থেকেই সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। এগুলি নিয়ে গসিপিং করে, এগুলি নিয়ে একটা জিনিস আপা খেয়াল করেন, আপনারা তো ছিলেন, আপনাকে আমি সম্মান করি এই জন্যে, যখন দুর্দিনে আমাদের দেশে মেইন স্ট্রিম মিডিয়াগুলি আমাদেরকে কাভারেজ করতো না, আপনারা এনে জনগণের কথা বলার জন্য আমাদেরকে সুযোগ করে দিতেন, এবং আপনারা নিজেরাও বলতেন। এজন্য আমি ব্যক্তিগতভাবে সেদিন একটা টক শোতে চ্যানেলে ছিলাম, প্রবাসে বসে আপনারা কারা কারা এই আন্দোলনের জন্য সংগ্রাম করেছেন, নিজের জীবন বাজি রেখে আপনারা কাজ করেছেন, তাদের নাম আমি উদ্ধৃত করেছিলাম। আজকে যদি আমার উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়, আমরা তো মাঠে থাকতে পারি না, এটা একটা বিষয় যে আমরা মাঠে থাকতে পারি না। আমার কথাটা শেষ হোক, না না, কথাটা আমার কথা শেষ হোক। ক্লিনটন সেন্টারে উনি যে নামগুলো উচ্চারণ করেছেন, তার সাথে যদি আমাদের এই সাংবাদিকরা, আমাদের দেশের খেটে খাওয়া মেহনতি মানুষগুলা যারা তাদের জীবন বাজি রেখেছে, তাদের নামগুলি উচ্চারণ করলে
দেশবাসীও খুশি হতো, বিশ্ববাসীও খুশি হতো। কিন্তু দেখা গেল যে উনি সে জায়গায় যান নাই, এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা নিজেরাও এটা স্বীকার করে নাই। আজকে আপনার সামনে আমি একটা কথা বলি, এই আন্দোলনে সুশীল সমাজকে এবং এই দেশের আইন প্রণেতাদের, যিনি যেরকম মনে করেন আসিফ নজরুল সাহেব বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নেতৃত্ব দিয়েছেন, সুশীল সমাজের নেতৃত্ব দিয়েছে একজন সাংবাদিক মঞ্জুরুল মতিন, তার নাম কেউ উচ্চারণ করেন না আপনারা, লজ্জা হয় আমার। এই মঞ্জুরুল মতিন শুধু একজন সাংবাদিক না, তিনি একজন আইনজীবী, এবং তিনি ছাত্র বৈষম্য বিরোধীর যে মামলাটা করেছিল এই মঞ্জুরুল মতিন করেছিল। আপনারা দেখেছেন ভিডিও ফুটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন হাইকোর্ট ঘেরাও করতে আসছিল, ওখানে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই মঞ্জুরুল মতিন পুলিশের গাড়ির সামনে এইভাবে দাঁড়ায়া বলছে আমার উপরে দিয়ে গাড়ি চালায় নিতে হবে, কিন্তু ওই ছাত্রদেরকে গ্রেপ্তার করে নেওয়া যাবে না। সে গাড়ি থেকে ওই ছাত্রদেরকে নামিয়ে রেখেছিল। তার নামটা তো একবার উচ্চারণ করেন না কেন? কি ধন্যতা! এই যে না আমরা স্বীকারোক্তি করতে আমাদেরকে এত ভেজাল হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের যে মহান কর্তব্য সেটা তারা পালন করেছে। এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল, মাহমুদ ভাই তো আছে, সেই আন্দোলনের নেতৃত্ব ছাত্র সংগ্রাম পরিষদ দিয়েছিল। যেদিন এরশাদ পদত্যাগ করছে, ছাত্র সংগ্রাম পরিষদ যেই মিছিল বঙ্গভবন ঘেরাও করতে গেছিল, মাত্র গইনা দেখছি ২,৫০০ ছাত্র আছিল। আর এরশাদ তখন বঙ্গভবন থেকে তার পদত্যাগ ঘোষণা করেছিল যে আমি পদত্যাগ করলাম রাষ্ট্রপতি থেকে। আন্দোলনকে আমরা ছোট করে দেখি না, কাউকে ছোট করে দেখি না। তবে আপনারা যখন একজনের প্রাপ্যকে স্বীকার করতে চান না, তার ন্যায্য অধিকারকে প্রাপ্যকে আপনারা দিতে চান না, তখনই এই আন্দোলন ওই ৭১ সালের মুক্তিযুদ্ধের মতো ৩ লাখের জায়গায় ৩০ লাখ হইব, তালিকা পাবেন না, কেউ কোনো সুযোগও পাবেন না। আজকে যে আমি আজকে শেষ করতে পারতেছি না, এই জন্যই পারতেছি না। আজকে আমাদেরকে না, আবার বলবো, আমাদের দুঃখ হয় যে এত জ্ঞানী গুণী মানুষগুলি, যাদের নামের সাথে এত বড় বড় ডিগ্রি, এত প্রাপ্য, তাদের মতো লোকেরাও যদি কারো প্রাপ্যকে অস্বীকার করে, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্য। অনেক ভালো মানুষ আপনি, অনেক নাম করা মানুষ, অনেক কিছু আছে আপনার, একসময় কিছুই থাকবে না। ধন্যবাদ।